আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি টিভি3 বাংলার আজকের আয়োজন ল উইথ এন রহমান, মেকিং ইউজফুল কন্টেন্টস এভরিডে। এই স্লোগান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনাদের জীবনের প্রয়োজনীয় যে অংশ, জানার অংশ, চিন্তার জগতে দোলা দেওয়ার অংশ, সেটাই নিয়ে আপনাদের পাশে থাকতে চাই টিভি3 বাংলার পক্ষ থেকে। আজ আপনারা জানেন ল উইথ এন রহমান অনুষ্ঠানে আইন বিষয়ে আলোচনা করব, এবং এখানে নাশিদ রহমান মুখ্য নয়, মুখ্য হচ্ছেন সলিসিটার তাজ উদ্দিন শাহ সাহেব। তাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তাজ ভাই আমাদের সাথে অতি সত্বরই যোগ করবেন ইনশাআল্লাহ, তার সঙ্গে আমরা লাইভে যোগদান করব। আপনারা জানেন যে আমরা ব্রিটিশ সরকারের আদেশ মোতাবেক সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে টিভি3 বাংলার পক্ষ থেকে আপনার সামনে হাজির হই। আমরা আমার বাসায় এবং তাজ ভাইয়ের বাসায় আছে। আমি তাজ ভাইকে ক্ষমা প্রার্থনা করছি, রোজার দিনে তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে লাইভে নিয়ে এসেছি। তাজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাসিব ভাই। ওয়ালাইকুম সালাম। আমি সত্যি দুঃখিত, ঘুম ভেঙে আপনাকে নিয়ে এসেছি ইউজফুল তথ্য দেওয়ার জন্য তাজ ভাই, ইউজফুল কন্টেন্ট তৈরি করার জন্য। আজকে ঘোষণা দেওয়া হচ্ছে টিভি3 বাংলার অনুষ্ঠান হবে, আপনি পরামর্শ দিবেন, লোকজন বসে থাকবে। এখন আপনাকে কষ্ট দিতে পারি, আমার দর্শককে কিন্তু কষ্ট দেওয়া যায় না। তাজ ভাই বলেন। আসসালামু আলাইকুম দর্শক। নাসিব ভাই, দিস ইজ পার্ট অফ কমিটমেন্ট, এবং যেহেতু আমরা একটা কমিটমেন্ট দিছি আজকে প্রোগ্রাম করব, প্রোগ্রাম করতেই হবে। জি তাজ ভাই, আপনার এই লাইভটা যারা দেখছে তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনি ঘুম ভেঙে উঠে এসেছেন কমিটমেন্টের জন্য। আমি তাদের কাছে ছোট্ট একটা কমিটমেন্ট চাই, আপনারা এই অনুষ্ঠানটা লাইক করেন, শেয়ার করে দেন, ছড়িয়ে দেন, যে তার সাথে কি বলছে। তার সাথে একমত না হতে পারেন, তাকে আপনি বিরোধিতা করেন, তার সাথে কিন্তু বিরোধিতাকে ভয় পায় না। গত সপ্তাহে আপনারা দেখেছেন যে তার সাথে পক্ষে বিপক্ষে মতামত আছে, তিনি তারটা বলে গিয়েছেন। আপনার কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনার মত প্রকাশে কিন্তু আমরা আটকাবো না। তাজ ভাইকে অনুরোধ করছি, আপনার ভক্ত অনুরোধদেরকে এটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আপনি কিন্তু এখন ফেসবুক মাস্টার হয়ে গেছেন। সিলেট থেকে আপনার কাছে প্রচুর কল আসে যে আপনার লাইভ দেখেছে। কি বলবেন শেয়ার দেওয়ার জন্য তাজ ভাই, প্লিজ? নাসিব ভাই, আমরা যদি ইনফরমেশন একে অন্যের সাথে শেয়ার করি, অনেকে এই জিনিসগুলা জানতে পারবে, এবং স্পেশালি এই সময়ে এইটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি হইতেছে না হইতেছে এর অনেক কিছু আমরা নিজেরা প্রফেশনালস হয়ে আমরা নিজেরাই জানি না, এবং আমাদের যারা ক্লায়েন্ট আছে, যাদের বিভিন্ন লিগ্যাল প্রবলেম আছে, ওনারাও এইসব ব্যাপারে মানে একদম দিশাহারা হয়ে আছে নাসিদ ভাই। তাই এই যে সপ্তাহ আমি অফিস করলাম, অনেক ইস্যু নাসিদ ভাই। কয়েকটা বিষয় নিয়ে আমি আমার অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে প্রশ্ন করছি, উনি বললেন যে মিস্টার শাহ, আমি জানি না। কোর্টে 2-3টা বিষয়ে প্রশ্ন করছি, কোর্টে কিন্তু দে আর স্টিল অপারেশনাল, ফোন আনসার করতেছে, ইমেইলের উত্তর দিতেছে। দেয়ার আনসার ইজ উই ডু নট নো, ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। জি ধন্যবাদ তাজ ভাই। এখন এটা তো অত্যন্ত ওয়ার্নিং তথ্য তাজ ভাই যেটা দিলেন। আদালত জানে না, আপনি বলছেন প্রফেশনালরা জানে না। তাহলে আমরা যেখানে আসছি, অ্যাকাউন্টেন্ট সাহেবরা যে আসছে, অন্যান্য যে প্রফেশনালরা আসছে, আমরা যদি না জানি আমরা কিভাবে তথ্য দেব তাজ ভাই? নাসিদ ভাই, আমরা শুধু একটা দিক নির্দেশনা দিতে পারি, এবং আমরা যে জিনিসটা করতে পারবো, আমরা যারা প্রফেশনালস আছি, আমরা হয়তো আমরা যদি আপনাদেরকে একটা পরামর্শ দেই, হয়তো ওখানে মিস্টেক হওয়ার বা মিসগাইড হওয়ার স্কোপটা খুব কম থাকবে। যে জিনিসটা আমরা শিওর নাই, আপনাদের বলবো জাস্ট ওয়েট এন্ড সি, আমরা দেখি আপনাদের জন্য কি করতে পারি না করতে পারি। তাজ ভাই, আপনার কাছে সবার জিজ্ঞাসা, এটা কখন উত্তরণ হবে? স্বাভাবিক অবস্থায় আমরা কখন যাব? স্বাভাবিক অবস্থায় যদি যেতে না পারি, আমার পেন্ডিং অ্যাপ্লিকেশন 2 মাস, 4 মাস, 6 মাস পর কি করব? এই প্রশ্ন কিন্তু আপনি আরো 6 মাস উত্তর দিতে হবে যদি এই অবস্থায় থাকে। আপনি কি আশ্বাস দেবেন? নাসিব ভাই, এটা তো আমরা কেউ জানি না এটা কবে আমরা এটা থেকে অব্যাহতি পাবো। ইটস অনলি অলমাইটি আল্লাহ নোজ when we will recover from this situation. এটা আমাদের খুব দরকার, এবং আমরা এই রমজান মাসে আমরা সবাই যেন we pray to the Almighty যে আমাদেরকে যেন উনি মাফ করে দেন, এবং আমরা যেন এই সমস্যা থেকে সমাধান হয়। কারণ পুরো ওয়ার্ল্ড নাসিদ ভাই স্টপ হয়ে আছে এটার জন্য।
ধন্যবাদ তাজ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দর করে উত্তর দিয়েছেন। আমাদের দর্শকদের হাজারো প্রশ্ন তাজ ভাই, এই হাজারো প্রশ্নের জবাব আমাদের দিতে হবে এবং জবাব দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে বসেছি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, তাদের 18,600 পাউন্ডের যে থ্রেশহোল্ড সেটা ফুলফিল করতে পারছে না, ফরলোজের চিঠি পায়নি, রেস্টুরেন্ট মালিক বলছে তোমার চাকরি আছে কিনা আমি জানি না, এই অবস্থায় তার স্ত্রীর 4 মাস পর যে অ্যাপ্লিকেশন, কি করবেন তাজ ভাই? নাসিব ভাই, যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে দিছেন, অনলাইন অ্যাপ্লিকেশন করে দিছেন, ওইটা আমি লাস্ট উইকেও বলছি, আপনারা ওয়েট করেন, দেখেন কি হয়, কারণ এট দ্য মোমেন্ট কোনো এন্ট্রি ক্লিয়ারেন্স বা ভিসা অ্যাপ্লিকেশনের কোনো ডিসিশন হবে না, অল ডিপ্লোম্যাটিক পোস্ট আর ক্লোজ। তো যাদের 18,600 কন্টিনিউ হইতেছে না, যারা ফার্লোতে চলে গেছে, যারা চাকরি লস্ট করছে, নাসিব ভাই, এই ব্যাপারে সরকারের কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কারণ আপনি যে জিনিস আপনার পক্ষে সম্ভব না, এটা তো আপনি পারবেন না। এই সময় আপনি কিভাবে আপনার 18,600 দিয়ে কাজ কন্টিনিউ করবে? রেস্টুরেন্ট বন্ধ, কাজ নাই। সো আপনারা জাস্ট, as I said beginning of the program, just wait and see what happen. হয়তো ওইটার কোনো একটা স্পেশাল কনসেশন আসবে, যেটা আমরা এখনো কোনো দিক নির্দেশনা পাই নাই। তো টেনশন করার কিছু নাই। আর যারা প্রিপারেশন নিছেন, অ্যাপ্লিকেশন করবেন কিন্তু এখনো সাবমিট করেন নাই, আমি বলবো সবকিছু হোল্ডে রাখেন আপাতত, কোনো অ্যাপ্লিকেশন আপনি করবেন না, করেও কোনো লাভ হবে না। তাজ ভাই, আমাদের অনেক দর্শক প্রশ্ন করতে চাচ্ছে কিন্তু তারা ফেসবুক ইউটিউবে করতে চাচ্ছে না। আমি যেটা করব, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আপনি একটু ক্যামেরার দিকে তাকালে ভালো হয় তাজ ভাই, ক্যামেরা মোবাইলটার দিকে তাকালে ভালো হয়, তাহলে সবাই মনে করবে আপনি তার সাথে কথা বলছেন। তাজ ভাই, আমরা একটা নম্বর দিয়ে দিব, ওই প্রশ্নটা আপনাকে আমি দিয়ে দিব, আপনি আরেকটা মোবাইলে দেখে দিবেন। কারণ কি হয় কি, অনেকে ব্যক্তিগত প্রশ্ন থাকে, তার নাম আসে, নামটা দিতে চায় না। টেলিভিশনে যখন আপনি দেন, তাজ ভাই টেলিফোনে করে তো, তখন তাকে জানে না, ফেসবুকের ছবি চলে আসে। এই ইউজফুল জিনিসটা আমি দিতে চাচ্ছি। আর সবার তো আমরা নাম জানতে চাই না, নাম জানা আমাদের প্রয়োজন নেই, ফেসবুক আইডি দেখার প্রয়োজন নেই, তার প্রশ্নের জবাবটা আশ্বাস দেবে, এটাই ঠিক। তাজ ভাই, আপনি কি বলেন? ইয়েস নাসিব ভাই, আমরা ওই প্রাইভেসিটা মেনটেন করতে হবে, যেটা এটা we don't want people's individual ID to be disclosed, especially their photo. তো এটা আপনি আপনার মতো করে নিয়েন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, এবং প্রশ্নগুলো প্লিজ আপনারা যদি শর্ট করে করেন তাইলে বেটার হয় আমার। প্রিয় দর্শক, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন TV3 বাংলা চ্যানেলের ফেসবুক পেজটি। এই পেজটিতে যদি আপনারা লাইক দেন এবং এই পেজে যে ভিডিওটা যাচ্ছে তাজউদ্দিন শাহ সাহেবের সাথে ল উইথ এন রহমান দেখতে পাচ্ছেন এখানে, আপনারা সেটা আজকের অনুষ্ঠানটার এখানে অনুষ্ঠানটা লাইভ দেখতে পাচ্ছেন। তাজ ভাই কথা বলছে, প্রায় 183-184 জন লোক দেখতে পাচ্ছেন। আপনারা এখানে লাইক দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন। এবং এখানে একটি প্রশ্ন তাজ ভাইকে, মুক্তি সৈয়দ হোসাইন, আসসালামু আলাইকুম, আই এম ওয়েটিং ফর মাই অ্যাপিল ডেট, হোয়াট ডু ইউ থিঙ্ক? ভাই তাজ ভাই, ইমিগ্রেশন অ্যাপিল ডেটের জন্য ওয়েট করছে, ওনার জন্য আপনি কি পরামর্শ দেবেন? যদি আপনার আপিল করেন, ইমিডিয়েটলি কোর্টের কোনো ডেট আসবে না, আপনি জাস্ট ওয়েট করেন। কিন্তু আপনি হয়তো ওই কোর্টের ফি হয়তো পেমেন্ট করছেন কিনা জানি না, বা যাদের আপিল আমরা করতেছি ওনাদের পেমেন্টটা নিতেছে, ওরা ইনভয়েস পাঠাইতেছে কোর্ট থেকে, কিন্তু ওইগুলা ডেট আমার মনে হয় ইমিডিয়েটলি পড়বে না নাসিব ভাই। শুধু তারা ডেট না পড়লে কতদিন ওয়েট করবে তাজ ভাই? at the moment that only dealing with যে কেসগুলা লিস্টিং হয়ে গেছিল বিফোর দ্য লকডাউন, তো ওইগুলা ওরা ডিল করতেছে সিএমআর এর মাধ্যমে, ডাইরেকশন ইস্যু করতেছে। অনেকগুলা হয়তো পেপার বেসড হিয়ারিং হবে, অনেকগুলা ওরাল হিয়ারিং হবে এট এ ফিউচার ডেট। তো নতুন গুলা নাসিদ ভাই আমার মনে হয় না যে ইমিডিয়েটলি ডেট পড়বে, এবং আপনারা ওয়েট করতে হবে। কিন্তু কাউকে যদি রিফিউজ করে দেয় অ্যাপ্লিকেশন, আপনাকে কিন্তু ওই ঠিক 14 দিনেরই টাইম আছে, আপনি কিন্তু ওইটা আপিল করতে হবে। তাজ ভাই, ইউটিউব থেকে একটি প্রশ্ন আসছে, প্রশ্ন হচ্ছে এরকম, হাই স্যার, আই এম রিফিউজি লিভ টু রিমেইন হোল্ডার, আই হ্যাভ ওভারস্টেড পিরিয়ড 8 months to get an ILR, a nationality, is there any problem for overstay?
উনি অ্যাসাইলাম সিকার রিফিউজিতে আছেন তাজ ভাই। এখন উনি জানতে চাচ্ছেন যে 8 মাস ওনার একটা ওভারস্টেয়ার পিরিয়ড আছে, এই ওভারস্টেয়ার পিরিয়ডের জন্য তার আইএলআর এ অথবা ন্যাশনালিটিতে অসুবিধা হবে কিনা তাজ ভাই? ওভারস্টেয়ার নাশিদ ভাই উনি কোন পিরিয়ডে করছিল? আমার মনে হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার আগে, কারণ অ্যাসাইলামের তো 5 বছর পেয়ে যায় উনি, তাই না? উনি ওভারস্টেয়ার হইলে নাশিদ ভাই উনার ব্রিটিশ সিটিজেনশিপ হইতে উনার ঝামেলা হবে, উনি 10 বছর ওয়েট করতে হবে, বিকজ হি স্টেড ইন দিস কান্ট্রি ইন ব্রিচ অফ ইমিগ্রেশন রুল। তো ওইটা উনার জন্য এফেক্টেড হবে, সো হি হ্যাজ টু ওয়েট 10 ইয়ার্স। কিন্তু ঠিক 5 বছর পরে উনি কিন্তু সেটেলমেন্ট পেয়ে যাবে, ওইটার কোনো অসুবিধা হবে না। মিস্টার ফাইজুল হাসান, আপনি একটি তথ্য দিবেন তার সাথে, আমি তাকে আবার সম্পূরক প্রশ্ন করব। আপনি কোন পিরিয়ডে ওভারস্টে ছিলেন? কারণ আমাদের জানা মতে রিফিউজি স্ট্যাটাস 5 বছরের জন্য দিয়ে দেয়, আপনি এখানে বেনিফিটও নিতে পারেন। তাহলে আপনি ওভারস্টার কিভাবে হলেন, এই তথ্য দিলে আমি আবার আসবো। আমি তাজ ভাইয়ের সাথে যাচ্ছি একটি পেজে যেখানে হোম অফিস নির্দেশনা জারি করেছে ইমিগ্রেশনের ব্যাপারে কোভিড এর জন্য কি কি আছে। দেখেন এখানে কোভিড এর ব্যাপারে তাদের তথ্য দিয়ে দেওয়া আছে যে কোভিড বিষয়ে ইমিগ্রেশনের কি কি হবে। নিচে যদি আসেন, এখানে থরে থরে সাজানো আছে বিভিন্ন জিনিস, আপনারা যাবেন সব জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এবং এই তথ্যগুলো টায়ার 4 টায়ার 2 টেম্পোরারি যারা আছেন, এবং এখানে ইউআরএল দেওয়া আছে, চাপ দিলে অন্য আরেকটা পেজ নিয়ে যাবে। এনএচএস ওয়ার্কারদের জন্য তারা ঘোষণা করেছে, সব তথ্য এক পেজে দেওয়া আছে। এবং এখানে বলে দেওয়া আছে যে বিদেশ থেকে তাজ ভাই যে তথ্যটা দিলেন, ভিএফএস এবং টিএলএস তাদের সব কার্যক্রম বন্ধ আছে, সেই তথ্য এখানে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এখানে কেউ ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করে আসতে পারবেন না, এবং যাদের ডকুমেন্ট দিতে হবে সেই ডকুমেন্টটাও তারা জমা নিচ্ছে না। এখানে সোপ্রাস্টেরিও যে আছে তারাও জমা নিচ্ছে না, তাদের কার্যক্রমে বন্ধ আছে। এবং ব্রিটিশ ন্যাশনাল যারা বাইরে আছেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন সেটাও বন্ধ দেওয়া আছে। অন্যান্য গ্লোবাল ভিসা, ইনোভেটিভ ভিসা, এই জিনিসগুলো বন্ধ আছে। সেই জিনিসগুলো তারা এখানে বলে দিয়েছে। একটা হেল্প সেন্টার তৈরি করেছে, করোনা ভাইরাস ইমিগ্রেশন হেল্প সেন্টার, সেখানে ইমেল করতে পারেন, ইমেল দিয়ে দিয়েছে। এবং ফোন নাম্বারটা দেখেন 0800-678-1767। এখানে ফোন করে তেমন লাভ নেই, তারা এই তথ্যগুলো দেবে যে তথ্যগুলো আমরা আপনার সাথে শেয়ার করছি। তাজ ভাই, আপনি যথার্থ বলেছেন, এই যে তথ্য, এই তথ্য নিয়ে কিন্তু জিজ্ঞাসার জিনিস পাবে না। তাজ ভাই, এটা আমি দেখিয়ে দিচ্ছি শুধু এটা বলার জন্য, এই তথ্য দিয়ে তাদের প্রশ্নের জবাব পাবে না। তাজ ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, এটা জাস্ট একটা জেনারেল গাইডলাইন্স নাশিদ ভাই, এবং আমি আরেকটা এডিশনাল ইনফরমেশন দেই, যেহেতু এটা প্রশ্ন আসে নাই, কিন্তু এটা জেনারেল ইনফরমেশন। আমাদের অনেকে কিন্তু অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন, বা অনেকে লকডাউনের আগেও কিন্তু অ্যাসাইলুমের ফাইল ওপেন করছেন। তো হোম অফিসে সব স্ক্রিনিং ইন্টারভিউ গুলা সাসপেন্ড করে রাখছিল। তো আমি রিসেন্টলি যেটা দেখছি নাশিদ ভাই, ওরা লিমিটেড আকারে ক্রয়ডনে কিন্তু স্ক্রিনিং ইন্টারভিউর জন্য কল করতেছে। জি তাজ ভাই, অত্যন্ত জরুরি একটি প্রশ্ন এসেছে। এক ব্যক্তির বন্ধু 10 ইয়ার ফ্যামিলি রুটে আছে, তার অর্থনৈতিক দুর্দশায় আছে। এটা আমার 100 জনের প্রশ্ন, তার পাবলিক ফান্ড দরকার। আপনি দরকার হলে 5 মিনিট নেন তাজ ভাই, বিস্তারিত বলেন প্লিজ। আপনাদের যদি রেস্ট্রিকশন থাকে যে আপনারা বেনিফিট ক্লেম করতে পারবেন না, রেস্ট্রিকশন ওইটা রিমুভ করতে হবে। এটা এমনিতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন এন্ড হাই হুতাশ করেন ভাইয়া, ওইটা হবে না। আপনারা প্রপার রুটে যাইতে হবে ইমিডিয়েটলি। আপনারা আপনাদের সব সিচুয়েশন গুলা এক্সপ্লেইন করে পাবলিক ফান্ডস রিমুভের রেস্ট্রিকশনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন, এবং যাদের এক্সটেনশন ডিউ আছে আপনারা ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করতে পারেন, ওইটা ডেস্টিটিউশন দেখাইয়া, কারণ আপনারা যদি জব লস করেন। কিন্তু প্রবলেম একটাই হচ্ছে কি, আপনাদের যদি ব্যাংকে লাস্ট 6 মাস হেভি লেনদেন হয়, আপনাদের যদি কোনো সেভিং অ্যাকাউন্টে হেভি কোনো অ্যামাউন্ট থাকে, তাইলে এটা হয়তো গ্রান্ট না হইতে পারে। কিন্তু ওইটা কেস বাই কেস ওরা কনসিডার করবে। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু ফ্লাশ আউট ইউর ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস, যে কেন আপনার পাবলিক ফান্ডসের রেস্ট্রিকশন রিমুভ করবে, বা আপনার অ্যাপ্লিকেশন করতে হইলে আপনি কেন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে হবে। তাজ ভাই, এখন আমি যে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছি, আমার যে টাকা নাই, আমি কি কারণে পাবলিক ফান্ড চাই, আমার কি কি ডকুমেন্ট দিতে হবে? অ্যাপ্লিকেশনটা আপনি যেটা বললেন সেটার সাথে আমার কি কি ডকুমেন্ট দিতে হবে? ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট,
তারপরে আপনার অ্যাকোমোডেশন কিভাবে আছে, কি অ্যারেঞ্জমেন্টে আছেন, আপনার সব লিভিং এক্সপেন্সের একটা টেবিল বানাইয়া দিতে হবে, যেটা ওরা কনসিডার করবে যে আপনার কত টাকা খরচ হয়, আপনার কত টাকা থাকে। আপনার যদি কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু হেল্প করে, ওনাদের কাছ থেকে সাপোর্টিং লেটার টেটার সব লাগবে। তো নাসির ভাই, এজ আই সে, এটা কোনো সেট কোনো ক্রাইটেরিয়া নাই, এটার একটা স্ট্যান্ডার্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে, কিন্তু এর সাবমিট করার 10 দিন পরে কিন্তু আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্ট রিপ্রেজেন্টেশন দিতে হবে, এবং এখানেই আপনি আপনার পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ দে উইল নট গ্রান্ট ইট। ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড, নাসির ভাই। অ্যাবসলিউটলি। তাজ ভাই, পর্দায় একটি আমরা তথ্য দেখতে পাবো, হোমসের তথ্য, যারা ভিজিট ভিসা এসেছে, যাদের টায়ার 2 বা টায়ার 4 এর টেম্পোরারি মাইগ্রেন্ট, তাদের যদি ভিসা শেষ হয়ে যায়, তাদের অটোমেটিক একটা এক্সটেনশনের তথ্য দিয়েছে। এই তথ্যটা কবে? 24শে জানুয়ারি থেকে 31শে মে। 24শে জানুয়ারি থেকে 31শে মে যাদের আসবে, এটা কমেন্টের সেকশনে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। এই অটোমেটিক ফর্মটা দিয়ে তাদের করতে হবে। তাজ ভাই, অসুবিধা হচ্ছে এখানে, তারা এখানে বড় অক্ষরে কালো অক্ষরে বলে দিয়েছেন, if you already have lived in the UK and plan to extend your leave when it expired, you do not need to complete this form. Please continue to apply using the appropriate online form. অর্থাৎ FLR FP, FLR M, তারপর সেট M ইত্যাদি ইত্যাদি যে ফর্মগুলো আছে, সেই ফর্মগুলোর জন্য কি করতে হবে তাজ ভাই? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা করা যাবে না, এটা বিভ্রান্তি আছে। এটা পর্দায় আছে, আপনি আল্লাহ রাস্তে বলে দেন যে অবশ্যই হয়ে যাবে, তার জীবন বিপন্ন হবে। একটু বলে দেন তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, যারা অলরেডি এখানে আছে, ভিসা এক্সটেন্ড করতে হবে, তাদের জন্য তো কোনো কনসেশন নাই হোম অফিসে। হোম অফিস কোনো ফিও মাফ করবে না। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবেন, আপনি ফি দিতে হবে। ওই প্রভিশনটা হচ্ছে কি অনলি ফর দোজ পিপুল উন এ টেম্পোরারি ভিসা সাচ এস ভিজিটর। মনে করেন আপনি বাংলাদেশ থেকে আসছেন, কিন্তু বাংলাদেশে তো কোনো ফ্লাইটই নাই, আপনি কিভাবে যাবেন? আপনাদের জন্য একটা কনসেশন আছে। এখন এইটা 31st of May পর্যন্ত দেওয়া হয়েছে। উই আর অলরেডি কামিং টুয়ার্ডস এন্ড অফ এপ্রিল। আমার মনে হয় নাসিদ ভাই, এই লকডাউনটা হয়তো আরো চলবে, বা লকডাউন যদি লিফটও করা হয়, আমার মনে হয় ফ্লাইট এখনো নর্মাল হবে না নাসিদ ভাই। সো ওইটার ফার্দার হয়তো এক্সটেনশন হবে। তো আপনারা প্লিজ প্যানিক করবেন না যে আমি 31 তারিখ মেতে মাস্ট এই দেশ চলে যেতে হবে, কিন্তু ফ্লাইট না থাকলে আপনি কিভাবে যাবেন, বা ফ্লাইটের যদি লিমিটেড অপারেশন থাকে, আপনি টিকিট না পান, there is nothing you can do. This is the acts of God, যেটা আমরা বলি। এটা আনফোরসিয়েবল সিচুয়েশন, ওখানে আপনার উপর কোনো আইন প্রয়োগ করা যাইতে পারবে না, আপনাকে ওভারস্টেয়ার খোলা যাইতে পারবে না নাসিদ ভাই। জি তাজ ভাই, আমাদের আগের যে কোশ্চেন আসছিল যে রিফিউজি, উনি বলছেন 2014 সালে আসছেন, 15 সালে তিনি ওভারস্টেয়ার হয়ে গিয়েছিলেন, জুলাই 2016 পর্যন্ত, 2019 সালে উনি রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন। উনি ওভারস্টেয়ার ছিলেন রিফিউজি স্ট্যাটাস পাওয়ার আগে। সেক্ষেত্রে আপনার বক্তব্যটা যথার্থ। স্টিল উনি পেনালাইজ করবে, বিকজ উনার সিটিজেনশিপের ব্যাপারে দে উইল লুক ইনটু লাস্ট 10 ইয়ার্স। সো উনি পাবে না। এবং রেফিউজির ব্যাপারে যেটা বলছিলাম নাসিদ ভাই, ওরা যারা নর্থের দিকে আছে, মনে করেন নাসিদ ভাই ম্যানচেস্টার, নিউক্যাসল, ওল্ডহামের দিকে আছে, উনাদেরকে কিন্তু ওরা গ্লাসগো হোম অফিসে স্ক্রিনিং ইন্টারভিউর জন্য ইনভাইট করতেছে। এবং যারা এই দিকে আছেন, ওয়েস্টের দিকে আছেন বা লন্ডনে আছেন, উনাদেরকে কিন্তু ওরা ক্রয়ডন স্ক্রিনিং ইউনিটে ওরা কিন্তু ইন্টারভিউর জন্য কল করতেছে। সো এটাই হচ্ছে কি, যারা আপনারা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করবেন, একটু ডিলে হবে, কিন্তু আপনারা ডিলে ইন্টারভিউর জন্য ওয়েট না করে অ্যাটলিস্ট আপনারা ফর্মালি একটা রিকোয়েস্ট পাঠান হোম অফিসে, পাঠাইলে ইউ উইল বি প্রটেক্টেড। কারণ হোম অফিসে একটা রেকর্ড হয়ে গেল যে আপনি চেষ্টা করছেন যে স্ক্রিনিং ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ তাজ ভাই। আমরা একটু হালিমা বেগমের প্রশ্নতে চলে যাই। হালিমা বেগম বলেছেন যে, সালাম নাশিদ ভাই and তাজ ভাই, you are doing great job, Allah bless both of you and family. I have question. I applied for my ILR on 10th January and submitted my document on 25th January 2020. What are the chance of getting visa as I have completed 10 years in the UK now? How long would it be take?
to get a decision. Thank you, Taj bhai. নাশিদ ভাই, তাহলে হালিমা বেগম উনি আইএলআর এর জন্য জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করেছেন, ডকুমেন্টেশন দিয়ে দিয়েছেন, জানুয়ারি থেকে ওনার পেন্ডিং আছে 10 ইয়ার লং রেসিডেন্সে ওনার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হতে কেমন সময় লাগতে পারে তাজ ভাই? উনি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 2 মাস কিন্তু সময় পেয়েছিলেন। সিস্টার, we do not know how long this will take, but আপনার এটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনি হয়তো কুইকলি রেজাল্ট পেয়ে যাবেন। আমি আপনার সাথে শেয়ার করি, বৃহস্পতিবার দিন আমি একজন ইমিগ্রেশন অফিসার আমার অফিসে কল করছিলেন আমাদের ক্লায়েন্টের ব্যাপারে। তো ইমিগ্রেশন অফিসারদের সাথে তো ডাইরেক্ট কথা বলাও তো যায় না, ওরা সব সময় বিজি থাকে। তো ওই মহিলার সাথে আমি অনেক সময় আলাপ করলাম নাশিদ ভাই, এবং এটা আপনার সাথে আমি শেয়ার করছি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই মানুষের কেস রিফিউজ করতেছেন, আমরা কিভাবে আপিল করব? মানুষের টাকা পয়সা নাই, অফিস বন্ধ। তো উনি আমাকে বললো, নাসিদ ভাই অনেক ইমিগ্রেশন অফিসার বাসা থেকে কাজ করতেছে, অনেকে কিন্তু হোম অফিসের ভিতরে কাজ করতেছে, ওদের পোস্ট সবকিছুই কিন্তু প্রসেসিং হইতেছে নাসিদ ভাই, বাট একটু স্লো। তো আমি সিস্টারকে এই জন্য উদাহরণটা শেয়ার করতেছি যে আপনাদের কাজ চলতেছে হোম অফিসের ভিতরে, অনেক অফিসাররা বাসা থেকে উনাদের ডাইরেক্ট অ্যাক্সেস আছে, উনারা কেস কনসিডার করতেছে, করে উনারা যদি অথরাইজ করে দেন তাইলে আপনাদের ওই যে বায়োমেট্রিক লেটারটা আবার কিন্তু সব পোস্ট অফিসে কিন্তু ওরা ওপেন না। তো একটা লিস্ট আছে হোম অফিসের যারা যারা ওই বায়োমেট্রিক এনরোলমেন্টটা নিতেছে, তো ওরা ওই লেটারটা যদি ইস্যু করে দেয়, আপনি ওই রেলিভেন্ট পোস্ট অফিসে যাইতে হবে, গিয়ে আপনি বায়োমেট্রিক এনরোলমেন্টটা দিতে হবে। তো এগেইন নাশিদ ভাই, there should be a decision very quickly with this sort of cases, because এগুলা তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, বাট নর্মাল টাইমে এগুলা হবে না। আর এটাই আমি শেয়ার করলাম সবার সাথে যে হোম অফিসের কিন্তু অপারেশনাল নাশিদ ভাই, হোম অফিসের কাজ চলতেছে, এন্ড আই অলরেডি মেনশন দ্যাট স্ক্রিনিং ইন্টারভিউ কিন্তু অ্যাসাইলুমের ওরা অলরেডি শুরু করে দিছে। তাজ ভাই, আমি মনে করি হালিমা খাতুন যে বোন, উনি যদি একদিনে অ্যাপ্লাই করতেন ওটা যথার্থ হতো, এই টেনশন করতে হতো না, হয়তো 800 পাউন্ড বেশি যেত, কিন্তু আজকে তো ওনার জীবনটা অনেক স্মুথ হতো। উনি যদি লো ইনকামে থাকতেন, বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারতেন, অন্যান্য সুবিধা পেতেন তাজ ভাই, ব্রিটিশ পাসপোর্টের জন্য তো আগে অ্যাপ্লাই করতে পারতেন। ওইটা কে জানতো নাশিদ ভাই, কে জানতো নাশিদ ভাই? না কি করবেন? রুমেল আহমেদের প্রশ্নটা তাজ ভাই, আই ওয়ান্ট টু সুইচ ইন অগাস্ট FLRM with exempt cause my wife getting PIP, can I apply a carer allowance with my application? উনি carer allowance পান, ওনার ওয়াইফ PPI পায়, এই অবস্থায় উনি FLRFP থেকে FLRM এ সুইচ করতে যাচ্ছেন অগাস্ট মাসে তাজ ভাই। আপনি প্রথমে সুইচ করতে হবে আপনার ওয়াইফের এক্সাম্পশন দেখাইয়া, এন্ড ওয়ান্স ইট ইজ গ্রান্টেড তাইলে পরে আপনি ওই বেনিফিটটা ক্লেম করতে পারবেন। ধন্যবাদ তাজ ভাই। আমরা একটু তাজ সলিসিটার্স এর ওয়েবসাইটটা দেখে নিব। তাজ সলিসিটার্স ওয়েবসাইট, প্রিয় দর্শক, তাজ সলিসিটার্স ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এখন পর্দায়, TV3 বাংলা চ্যানেলের পর্দায়। এখানে তাজ ভাই রাগ করবে, তারপর আমি তাজ ভাইয়ের মোবাইল নম্বরটা দেখিয়ে দেই। ইমার্জেন্সিতে তাজ ভাইকে কল করবেন, আমাকে পাবেন না, তাজ ভাইকে পাবেন। তাজ ভাইয়ের ইমার্জেন্সি মোবাইল, এটা টেক্সট করার জন্য আমরা উত্তম, এখানে টেক্সট করতে পারেন। লন্ডন, কার্ডিফ, বার্মিংহামের ফোন নম্বর দেখতে পাচ্ছেন। এখানে অফিসগুলো খোলা আছে, অফিসের লোক পাবেন, সেখানে তারা কল ধরবে। এবং এখানে তাজ সলিসিটার্স এর তাজ ভাই রুম দেখতে পাচ্ছেন, লন্ডনের অফিসগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এনএক্স অফিসটা দেখতে পাচ্ছেন পিছন দিকে, এবং এটা সামনের দিকে ইস্ট ইন্ডিয়া ডক রোডের ল্যান্ডমার্ক অফিসটা, এবং নিচে থরে থরে সাজানো আছে বিভিন্ন ছবি এবং কর্মচারীদের বিভিন্ন নাম ডিটেলস দেওয়া আছে, আপডেট দেওয়া আছে। এবং সর্বশেষে যে লন্ডনের অফিস, এনএক্স অফিস, কার্ডিফ, বার্মিংহাম ইত্যাদির অ্যাড্রেস, ফোন, ফ্যাক্স ইত্যাদি নম্বর দেওয়া আছে। আপনারা পেশাগত কারণে চাইলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, এবং এই 3টে অফিসে খোলা আছে, এবং এখানে তাজ ভাইয়ের যে সহকর্মীরা আছেন, সহকর্মীরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এবং নিচে বিভিন্ন যে অ্যাক্রিডিটেশন বোর্ড, সেই বোর্ডগুলো জিনিস দিয়ে দেওয়া আছে। তাজ ভাই, এখানে ফ্যামিলি ল অ্যাক্রিডিটেশনের কথা বলে দেওয়া আছে, এবং লিগ্যাল এইড এর কথা বলে দেওয়া আছে। লিগ্যাল এইডে আপনি কি কি সার্ভিস দেন তাজ ভাই? ওটা ফ্যামিলি এবং চিলড্রেন ম্যাটার, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আপনাদের আমরা লিগ্যাল এইড অফার করতে পারি। যাদের
বাচ্চা নিয়ে প্রবলেম আছে, স্পেশালি যেখানে লোকাল অথরিটি ইনভলভ আছে, কেয়ার প্রসিডিংস হয়ে গেছে, ওখানে আমরা নিতে পারি। তো লিগ্যাল এইড তো আর ওইটা সবকিছুতে তো আপনারা পাবেন না। মনে করেন নর্মাল চাইল্ড কন্ট্যাক্ট, বাট আপনার ইমিগ্রেশন রিলেটেড চাইল্ড কন্ট্যাক্ট, ডিভোর্স ম্যাটার, এগুলাতে কিন্তু আপনি লিগ্যাল এইড পাবেন না। এবং অ্যান্সিলারি রিলিফ, যেটা মনে করেন সয় সম্পত্তি নিয়ে ঝামেলা, আপনি ওয়াইফ আছেন, আপনি ক্লেম করতে চাইতেছেন, হাজবেন্ডের ব্যবসা আছে, আপনার হাজবেন্ডের 2টা বাড়ি আছে, কিন্তু আপনি সলিসিটারের কস্ট দিতে পারেন না, ওই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার লিগ্যাল এইড নিয়ে ওই সার্ভিসটা দিতে পারি। কিন্তু আলটিমেটলি যদি আপনার হাজবেন্ডের কাছ থেকে কোনো কিছু রিকভার করেন, আপনি ওই লিগ্যাল এইড বোর্ডের টাকাটা দিয়ে দিতে হবে। তো নাশিদ ভাই, লিগ্যাল এইড ইজ নট available for everything. It's mainly for the domestic violence, child care case গুলা আমরা, বা ওই যে নন মলেস্টেশন অর্ডার। বাট বর্তমানে তো এই লকডাউনের মধ্যে নাশিদ ভাই অনেক ডোমেস্টিক ভায়োলেন্স চলতেছে। আমরা তো আনফরচুনেটলি নাশিদ ভাই কি করব, এটা মরালি রং, কিন্তু কোর্টে যাইতে হইছে মানুষের হাজবেন্ডের এগেইনস্টে। তাজ ভাই, এই লকডাউনের মধ্যে কি লিগ্যাল এইড চালু আছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, যে ফ্যামিলি প্রসিডিংস ইত্যাদি কি চলছে লকডাউনের মধ্যে তাজ ভাই? নাশিদ ভাই, কোর্ট খোলা আছে, আপনি অ্যাপ্লিকেশন নিয়ে, এক্স পার্টি অ্যাপ্লিকেশন বলা হয় এটা, হাজবেন্ডের অ্যাবসেন্সে অর্ডার আনিয়া উনাকে ঘর থেকে বাইর করে দেওয়া যাবে, বা আপনারা যদি আলাদা থাকেন, উনি যদি কোনো থ্রেট দেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনাকে, তাইলে স্টিল ইউ ক্যান গো টু দ্য কোর্ট এন্ড গেট দ্য অর্ডার। এজ আই সেড নাশিদ ভাই, দ্য কোর্ট ইজ ওপেন, এই ইমার্জেন্সি সার্ভিস গুলা অ্যাভেলেবল আছে নাশিদ ভাই। এক দর্শকের একটা প্রশ্ন পর্দায় ছিল, ওনার 4টি ব্যাংকে বিভিন্ন লোন ছিল, লোনগুলো 4 বছর পুরনো, কনসলিডেটেড করে লোনগুলোকে একটি ডেপ্ট কোম্পানিকে দেওয়া হচ্ছে, উনি আয়লা করতে পারবে কিনা। আমার জনি খানকে প্রশ্ন, আপনার বিরুদ্ধে সিসিজে আছে কিনা, কাউন্ট্রি কোর্ট জাজমেন্ট আছে কিনা, এটাই হচ্ছে কোশ্চেন। তা নাহলে কিন্তু আমি তাজের উত্তর দিতে পারবো না। ব্যাংকের ডেট থাকতে পারে, একটি সংস্থার ডেট থাকতে পারে, ব্যাংকের ডেট থাকলে কিন্তু অসুবিধা হবে না, সিসিজে থাকলে অসুবিধা হবে। তাজ ভাই একটু বলে দেবেন, ব্যাংকের কাছে পাওনা আছে, ক্রেডিট কার্ডের কাছে পাওনা আছে, আর সিসিজে, এইগুলোর মধ্যে পার্থক্যটা কি তাজ ভাই? এইটা ভাইয়া, আপনার পাওনা টাকা আছে, আপনি ডিফল্ট করছেন বা ইনস্টলমেন্টে দিতেছেন, ইট ইজ আ সিভিল ম্যাটার। দিস ইজ সামথিং ডাজ নট এফেক্ট ইউর ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট or suitability to get indefinite leave. যেটা এফেক্টেড করবে, as নাশিদ ভাই said, যদি আপনার এগেইনস্টে একটা কোর্টের জাজমেন্ট থাকে, তাইলে এফেক্টেড হবে। বা আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, ছোট বা বড় হোক, যে কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড থাকলে ওইটা স্পেন্ড না হইলে আপনি আইএলআর পাবেন না। সো আমার মনে হয় নাশিদ ভাই, ইন দ্য গিভেন সিচুয়েশন, দ্য ব্রাদার ডাজ নট হ্যাভ এ কান্ট্রি কোর্ট জাজমেন্ট। সো উনি একটা কনসলিডেটেড একটা অ্যারেঞ্জমেন্টে গেছেন, ওইটার জন্য উনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন এফেক্টেড হবে না। তাজ ভাই, সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় যদি ওনার বিরুদ্ধে সিসিজে হয়, তখন কি হবে? ইট ইজ এ বিগ ট্রিকি কোয়েশ্চন নাশিদ ভাই, কারণ আমরা যারা অ্যাপ্লিকেশন সাবমিট করি, ওখানে ডেক্লারেশনে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ইফ দেয়ার ইজ এ ম্যাটেরিয়াল চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, এটা আপনি ডিসক্লোজ করতে হবে। এবং হোম অফিস জাস্ট বিফোর দে গ্রান্ট ইওর সেটেলমেন্ট বা ব্রিটিশ সিটিজেনশিপ বলেন, ওরা কিন্তু আপনার নাম এবং ডেট অফ বার্থ দিয়ে আপনার কিন্তু রেকর্ড চেক করে। ওদের কিন্তু ইন্টারনালি এই রেকর্ডটা আছে, যার কারণে আপনি ডিসক্লোজ করেন বা না করেন, ওইটা দেখাইয়া ওরা রিফিউজ করতে পারে। টেক ফর এক্সাম্পল, আপনি একটা 10-year রুটের অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু আপনার যদি একটা পুলিশ ইনভেস্টিগেশন আপনার এগেইনস্টে থাকে, until and unless that investigation has been concluded and it has been negative against you, আপনি যদি এর আগ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হোম অফিস হোল্ডে রাখবে না, সেটা ওটা গ্রান্ট করবে না। জি তাজ ভাই, লিমন মাসুদ উনি প্রশ্ন করেছেন, উনি এটা ডিভোর্স ফাইল করেছেন 15ই মার্চে,
এখন পর্যন্ত কোর্ট থেকে কিছু পায়নি, সার্ভিস আসেনি, উনি জানতে চাচ্ছে কি হবে। আমি কিন্তু ইতিমধ্যে আমার দুজন ক্লায়েন্টের ডিক্রিন আইসাইও পেয়েছি, সার্ভিস অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, অপর পক্ষের সলিসিটর জানিয়ে দিয়েছে। তাহলে ফ্যামিলি কোর্ট আপনি আগে বলেছেন, আমিও জানতে পারছি যে কাগজপত্র আনন্দে নেওয়া হচ্ছে, একটু সময় লাগছে। তাজ ভাই আপনি কি বলবেন? If you file it 15th of March, it is too early by that. Just wait. এটা আরো চলে আসবে, কারণ এটা আপনার ওয়াইফকে ওরা সার্ভ করবে ডিভোর্স পিটিশনটা ইস্যু করার পরে। সো এটা ভেরি সুন, 2-1 সপ্তাহের ভিতরে ওইটা ইস্যু হওয়ার কথা। জি, ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রচুর প্রশ্ন আসছে, শত শত প্রশ্ন আসছে, আমরা যেটা রিলেভেন্ট মনে করব আমাদের কন্ট্রোল রুম থেকে দেওয়া হচ্ছে, আমরা সেই প্রশ্নের জবাব দেব। তাজ ভাই, এই যে প্রশ্ন দিচ্ছেন, এই প্রশ্ন দিয়ে কিন্তু সব প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন না। হাজারো জিজ্ঞাসা কিন্তু আমাদের সামনে আসবে না, সেই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। একই প্রশ্ন কিন্তু বারবার আসবে, আমার কতদিন সময় লাগবে। আমার 90% প্রশ্নের হচ্ছে কতদিন সময় লাগবে। তাজ ভাই জেনারেলি একটু সময় নিয়ে উত্তর দেন, যে কতদিন সময় লাগবে সেটাকে আমি আপনি জানি কিনা, প্লিজ তাজ ভাই। নো, টু বি অনেস্ট উইথ ইউ, আপনারা যারা কল করছেন এটার উত্তর আমরা জানি না। মনে করেন আপনার অ্যাপ্লিকেশনটা করার পরে ওইটা যদি কোনো অফিসারের কাছে অ্যালোকেশন থাকে এবং ওই অফিসার যদি বাসা থেকে বলেন বা হোম অফিসের ভিতর থেকে যদি অফিসার যদি কাজ করে, তাইলে হয়তো আপনি কুইকলি নর্মাল টাইম ফ্রেমে আপনি একটা ডিসিশন পাবেন। বা আপনার এমনও তো হইতে পারে কেসটা একজন অফিসারের কাছে অ্যালোকেটেড আছে, ওই অফিসার কাজ করতেছেন না ফর হোয়াট এভার রিজন, তাইলে আপনি ওয়েট করতে হবে। এমনও হইতে পারে আপনার কেসটা কোনো অফিসারের কাছে অ্যালোকেশন করা হয় নাই, হোম অফিস শুধু সিস্টেমে কেসটা নিয়ে রাখছে। তো ওই জন্য আমি মনে করি না যে আপনারা একটু প্যানিক করা ঠিক হবে, একটু ওয়েট করেন প্লিজ। আর হ্যাভিং সেড দিস নাসিদ ভাই, আমরা তো কিছু কিছু লেটার, চেস লেটার ইস্যু করতেছি ক্লায়েন্টদের জন্য। টেক ফর এক্সাম্পল, আমার এক কার্ডিফের ক্লায়েন্টের একটা অনেক দিনের পুরনো অ্যাসাইলুম কেস, আমি 2 সপ্তাহ আগে একটা চিঠি দিছিলাম যে কি হইলো না হইলো। I have received a reply from Cardiff Asylum team by email. ওরা বলছে যে আমাদের কাছে আছে এরকম অনেক কেস আছে, given the current situation we do not know আমরা কবে ওই কেসগুলা প্রসেসিং করব, because we are only dealing with the emergency cases এবং এগুলা নরমাল কেস। তোমার ক্লায়েন্টকে বলো পেশেন্টলি ওয়েট করার জন্য, এবং যারা ফার্দার সাবমিশন বা অ্যাসাইলুম কেস 1 বছরের উপরে পেন্ডিং আছে, আপনারা কাজের পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনারা ইনশাআল্লাহ পারমিশন পাবেন এবং ওয়েট করেন। তাজ ভাই, রাজু খান আপনাকে প্রশ্ন করেছেন, এই মহাদুর্যোগের সময় বৈধ কাগজপত্র বিহীন যারা আছেন তাদের বৈধকরণের সহযোগিতার জন্য আপনাদের লোকাল এমপি কে চিঠি দেন, ইমেল করেন, সবাইকে যোগাযোগ করেন, আশা করেন এই মুহূর্তে অসহায়দের সহযোগিতা করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসুন। আনডকুমেন্টেড যে মাইগ্রেন্ট আছেন বা অবৈধ অভিবাসী যারা আছেন তাদের জন্য এমপিদের লিখতে বলেছেন। তাজ ভাই, এই যে আত্মমানবতার সেবায় যে আহ্বানটা করেছে, একটা ইউজফুল জিনিস তিনি করতে বলছেন, তার জবাবে আপনি কি বলবেন তাজ ভাই? এই সময় ইমিগ্রেশনের কোন সব রেড সাসপেন্ডেড থাকা উচিত, ইমিগ্রেশন ডিটেনশনে কেউ থাকা উচিত না। আপনারা কারো যদি মেডিকেল কন্ডিশন থাকে আপনাদেরকে রিগার্ডলেস অফ ইউর ইমিগ্রেশন আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়া দরকার। এবং এই সিচুয়েশনে যদি আপনারা স্পেশালি যারা বউ বাচ্চা নিয়ে আসেন, যাদের অ্যাকোমোডেশনের প্রবলেম আছে, আমার মনে হয় যে লোকাল অথরিটি, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট আপনাদেরকে হেল্প করা দরকার। আমি আমার অনেক ক্লায়েন্টকে রিফার করছি অনেক লোকাল অথরিটির কাছে, যে ওরা যে বাসায় থাকতো ওরা আর এলাও করতেছে না। ওরা কিন্তু কিছু কিছু লোকাল অথরিটি কিন্তু মানবিক বিবেচনায় দেখছে। এবং আপনাদের আমনেস্টির ব্যাপারে ভাইয়া, এটা আমি তো জানি না, আমি তো পলিটিশিয়ান না, নট আ ডিসিশন মেকার, বাট আমি সবসময় তো আপনাদের জন্য বলতেছি যে এক সময় না এক সময় আপনাদের জন্য একটা কনসেশন আসবে, কারণ সরকার অবৈধ লোকদের এখান থেকে রিমুভ করতে পারবে না। এবং গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন,
আমার মনে হয় নাশিদ ভাই ওয়ার্ল্ড কোন দিকে ফেস করবে উই ডু নট নো, এন্ড ইফ উই টক স্পেসিফিকলি অ্যাবাউট ইউনাইটেড কিংডম, উই আর অলরেডি আউট অফ ইউরোপিয়ান ইউনিয়ন নাশিদ ভাই, এবং যদি এই সব সমস্যার সমাধান হয় নাশিদ ভাই, এবং ইফ উই গেট ব্যাক টু দ্য নর্মাল লাইফ নাশিদ ভাই, এই দেশে প্রচুর লেবারের দরকার লাগবে নাশিদ ভাই টু বুস্ট আপ দ্য ইকোনমি, এবং তখনই আপনাদের জন্য একটা বিশেষ বিবেচনা আসা উচিত। কিন্তু যারা করবে, যারা হেড অফ দিস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে তো কোনো পজিটিভ কোনো কিছু আসতেছে না ভাইয়া। এমপিরা চেষ্টা করতে পারেন, ইস্যু রেজ করতে পারেন, বাট ওটা কতটুকু কার্যকরী হবে ইন দ্য কারেন্ট সিচুয়েশন, আই রিপিট এগেইন যে আমার একটা বিগ কোয়েশ্চন মার্ক হচ্ছে কি এটা আদৌ ওরা আমলে আনবে কি না, কিন্তু এটা করা উচিত নাশিদ ভাই। এবং আপনার আমার, আমরা যে যে অ্যাঙ্গেল থেকে পারবো আপনাদের জন্য নিশ্চয়ই আমরা আপনাদের সহযোগিতা করব, এবং আমি মন থেকে চাই যে আপনাদের ইমিগ্রেশন ঠিক হোক, আপনারা একটা নরমাল লাইফ লিড করতে পারেন। তাজ ভাই এই প্রশ্ন জবাব দিয়ে আমি আবার এই প্রসঙ্গে আসবো। শিশির আহমেদ সুমন, ওনার স্ত্রীর 2 মে আর মাত্র 1 সপ্তাহ পর এলিজিবল ফর আইএলআর, কিন্তু কোভিড এর কারণে লাইফ ইন দি ইউকে এবং B1 ইংলিশ, B2 হবে না, B1 ইংলিশ পাস করতে পারেনি। এই ক্ষেত্রে উনি কি করবেন তাজ ভাই? ওই ভিসা কি এক্সপায়ার হয়ে যাবে না ভাই? এটা লেখেন নাই, শিশির আহমেদ সুমন লেখেনি, হয়তো ভিসা আছে কিন্তু উনি পাস এলিজিবল হচ্ছে 2 মে থেকে, কিন্তু উনি পাস করেনি এখনো, ওনার ভিসা সেটা দেখেনি। শিশির ভাই আপনি যদি দেখে থাকেন ওনার আপনার ওয়াইফের ভিসা কবে শেষ প্রশ্ন দিলে আমরা পরিপূর্ণ উত্তর দেব। তাজবে ধরে নিলাম ওনার জুন মাসের 10 তারিখে ভিসা শেষ, কি করবেন? জুন মাসের 10 তারিখ আমি ধরে নিলাম, আমি আন্দাজ করে বললাম। এইরকম যদি প্রক্সিমেট টাইম হয় নাশিদ ভাই, উনি অ্যাপ্লিকেশন করে দেখ এবং ওখানে উনি হাইলাইট করে দেখ যে আমি এই কারণে আমি লাইফ ইন দা ইউকে বুক করতে পারতেছি না, as soon as situation become normal আমি সার্টিফিকেটটা প্রোভাইড করব। সো উনি যদি অনলাইন অ্যাপ্লিকেশনটা করে দেয়, at least উনার ওই ওভারস্টে করলো না এবং উনার অ্যাপ্লিকেশনটা কিউর মধ্যে প্লেস হয়ে থাকলো না। ভাই সার্টিফিকেট পরে দিলেই হবে, এইরকম আমি রিস্ক নিয়ে আমার অনেক ক্লায়েন্টের আমি করতেছি, বিকজ উই ডু নট হ্যাভ এনি আদার অপশনস। তাজ ভাই অত্যন্ত ইউজফুল একটি তথ্য দিলেন, আমার দর্শকদের সাথে আমি একটা ইউজফুল তথ্য দিতে চাই। প্রিয় দর্শক, ফেসবুকে শত শত প্রশ্ন আসে, আমরা প্রেফার করবো আপনারা যদি ইউটিউবে দেন, ইউটিউবে কিন্তু ভিডিওগুলো সব এক জায়গায় দেখা যায়, ফেসবুকে কিন্তু ভিডিও 10 দিন পর চাপা পড়ে যায় বিভিন্ন নোটিফিকেশনের আন্ডারে বিভিন্ন জায়গায়। ফেসবুকে দেখেন আজকে তাজ ভাইটা দেখতে পাচ্ছেন, তো তাজ ভাই এখানে বক্তব্য রাখছেন এবং নিচে ভিডিওগুলো সব থরে থরে সাজানো আছে, এবং আমাদের যদি আপনারা ইউটিউবে প্রশ্নটা ছুড়ে দেন আমরা অতি সহজে এটা শেয়ার করতে পারবো, এটা ইউজফুলনেসটা বাড়বে। আমরা মেকিং ইউজফুল কন্টেন্টস এভরিডে এই স্লোগান নিয়ে এসেছি, এই স্লোগানটাকে বাস্তবায়ন চাই, ইউটিউবটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। আপনারা আল্লাহর রাস্তায় ইউটিউবে প্রশ্ন করেন, আমরা সরাসরি ইউটিউবে প্রশ্নটা দিব। আমি তাজ ভাই যাচ্ছি। তাজ ভাই আমি তো দুঃখের সাথে বলছি, বিগত 10 বছর ধরে আপনি এবং আমরা টায়ারলেস ভাবে ক্যাম্পেইন করে আসছি ইললিগাল ইমিগ্রেন্ট, অবৈধ অভিবাসী বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, যাই বলেন আপনি, ইলিগাল ইমিগ্রেন্ট বলেন, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলেন বা অবৈধ অভিবাসীর জন্য বলেন, তির্যক মন্তব্য শুনতে হয়েছে, বিদ্রুপ মন্তব্য শুনতে হয়েছে, যারা ব্যবসার জন্য বলছে। আমরা কিন্তু অবৈধ অভিবাসীদের ব্যবসা করছি না, আমাদের উদ্দেশ্য একটাই, আজও কাল হোক দিতে হবে। তাজ ভাই আমি আপনার 10 বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নের অবাধ যে মানুষ আসছে তাদের বিপক্ষে বলেছি, আমরা প্রকাশ্যে ব্রেক্সিটের পক্ষে বলেছি যে অবাধ ভাবে সংখ্যাবিহীন ভাবে যে আসছে এদের সেটা নিতে পারবে না। আমরা 2010 থেকে বলেছি, 2016-তে ভোট হয়েছে, আজকেও কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়নি। তাহলে আমি চাচ্ছি আপনাকে নিয়ে একটি জিনিস বলতে, আজ হোক কাল হোক 5 বছর পর হোক অবৈধ অভিবাসীদেরকে এদেশে বৈধ করতে হবে, অর্থনীতির জন্য করতে হবে, ভবিষ্যতের জন্য করতে হবে, ট্যাক্সের জন্য করতে হবে। তাজ ভাই এখানে রাজনীতি করবে, এখানে এটা ক্রেডিট নেবে, বলবে আমি করেছি আমি করেছি, আমি আপনি বলতে চাই না আমি করেছি। আমরা চাই ওই দুঃখী মানুষের পাশে থাকতে, তাদেরকে এগিয়ে নিতে। এই যে ভাই লিখেছে তাকে আমি সেলুট করি, আমাদের এমপিদের কাছে লেখা উচিত, এমপিদের টনক নড়ানো উচিত। রাজনীতি আমি আপনি করি না, রাজনীতিবিদদের চিন্তা এটা ঢুকানো উচিত যে তোমরা ভুল করছো। তাজ ভাই আপনি কি বলবেন? এই যে আমাদের খান সাহেবেরটা লেখা দেখছেন যে এমপিদের কাছে বলা উচিত, আপনি কি বলেন তাজ ভাই? আপনি আমি যদি
এইটা করি, লং রানে হবে। কালকে দেবেন, আপনি সত্য বলছেন, আপনার বেড়ে যাবে লোকজন, আপনাকে আবারও ভিডিও পত্রিকা করবে, একটা তির্যক মন্তব্য করবে। তাজ ভাই রাগ করেন না, এটা রাগ করার সময় না। একটা অবৈধ অভিবাসী তার 500 পাউন্ডের জায়গায় এখন 100 পাউন্ড পাচ্ছে, ঘর থেকে বের করে দিচ্ছে, রেস্টুরেন্ট থেকে বের করে দিচ্ছে, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। তাজ ভাই কিছু বলেন। নাশিদ ভাই, যারা আনডকুমেন্টেড আছে, আমি যদি আমার কমিউনিটির কথা বলি নাশিদ ভাই, সবাই তো গ্রেট মেজরিটি কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছেন। জি, ওকে। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই যে শেফের সংকট আছে, অন্যান্য স্টাফের সমস্যা আছে, অন্যান্য টাইটেলের, তো এটা তো বছরের পর বছর ক্যাম্পেইন করে আসা হইতেছে, ওইটা কোনো কিছু করছে সরকার? আপনি বলেন। হ্যাঁ, এমপিদের বলেন আর মিনিস্টারদের বলেন আর লিডারদের বলেন, আপনি গালা ডিনারে নিয়ে কোনো লাভ হইছে নাশিদ ভাই? মিস্টার আলী, মিস্টার রহমান, XYZ আমরা সব করে দিব, উই আর ভেরি সিম্প্যাথেটিক, বাট ওয়ান্স দে লিভ দ্য গালা ডিনার দে ডোন্ট ডু এনিথিং। সো আমি এটাই বলতেছি নাশিদ ভাই, লেখেন, ইস্যু ক্রিয়েট করেন, কিন্তু ওইটা কতটুকু কার্যকরী হবে ইন দ্য কারেন্ট সিচুয়েশন আই ডু নট নো। কারণ এটা ন্যাচারালি, আমি বলতেছি, আগে এই কোভিড এর আগেই বলছি, এখনো বলতেছি, এই নিডটা ন্যাচারালি গ্রো হবে। ইউকে সরকারের কিন্তু আপনাদেরই দরকার লাগবে, এবং হয়তো এই কোভিড-19 আপনাদের জন্য একটা ভালো সময় নিয়ে আসছে, এবং এরপরেই দেখবেন ওই ইকোনমিকে বুস্ট আপ করার জন্য এখানে মানুষ লাগবে, তখন ইউ পিপল উইল বি কনসিডার্ড। নাশিদ ভাই, এটাই আমি বলবো। তাজ ভাই, আপনি হোম অফিসের ফর্ম চেঞ্জ করেছেন, আপনি সেক্টর বেজের ল্যান্ডমার্ক মামলা এ করেছেন, আপনি বেনিফিটের জন্য আহমেদ বেনিফিট করেছেন, যেটার উপরে হোম অফিসের গাইডেন্স আছে। আহমেদ বেনিফিটের মামলার উপরে কিভাবে করে বেনিফিট নিয়ে অ্যাপ্লিকেশন করার একটা গাইডেন্স আছে। আপনি অবৈধ অভিবাসীদের জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখবেন, ক্যাম্পেইন করবেন? তাজ ভাই, অঙ্গীকার চাচ্ছি। I think it is pointless to write to the current Home Secretary, Nashid Bhai, on that issue at the moment. But yes, ঠিক আছে, আপনার সাথে আমি একমত। করবো না, সময় সুযোগ যখন আসবে আপনাদের জন্য করব, কিন্তু আমি তো ছোট্ট মানুষ নাশিদ ভাই, আমি তো আমার কথা কে শুনবে? আমি তো মনে করি না যে কেউ আমার কথা শুনবে, কিন্তু আমি বাইরেও যাব না, আমি ফটো অপরচুনিটিও নিব না, ফেসবুকে ছবিও অপরচুনিটি নিব না, কিন্তু যেটা রিয়েল প্র্যাকটিক্যাল এটাই আপনাদের জন্য বলতেছি। এবং কেন রেস্টুরেন্টের এটা আমি শেয়ার করলাম নাশিদ ভাই, এই সেক্টর বেসড এর পরে 2006 সালে তো ওই সময় তো রিফিউজ করে দিত, তারপরে ওই মামলাটা হইলো, হওয়ার পরে আপনারা অনেকে আসছেন সেক্টর বেসড ওয়ার্ক পারমিটে, কারণ সবাইকে তো ওরা গণহারে রিফিউজ করে দিত। এরপরে 2006 সাল থেকে নাশিদ ভাই আজকে কতদিন হইলো? 14 বছর হয়ে গেছে না? জি, 14 ইয়ার্সে কত গালা ডিনার দেখলাম, কত ক্যাম্পেইন, কত ডেমনস্ট্রেশন দেখলাম, কোনো কিছু আসছে নাশিদ ভাই? শেফের স্যালারি বাড়ছে, ক্রাইটেরিয়া বাড়ছে, ওয়ার্ক পারমিটের পোস্ট ইস্যু চেকিং ক্রাইটেরিয়া স্ট্রিক্ট হইছে, ওয়ার্ক পারমিট নিয়ে মানুষ ব্যবসা করছে, কিন্তু কোনো কিছুই তো হয় নাই। রিসেন্টলি যেটা হইছে নাশিদ ভাই, এটা তো পুরনো আইনের একটা জাস্ট জ্বালাই দেওয়া হইছে, এটা নতুন কোনো কিছু হয় নাই। শুধু টেকঅ্যাওয়ের মাসুম আহমেদ একটি প্রশ্ন করেছে, উনি আর্টিকেল 8 এর বেসিসে 10 ইয়ার ফ্যামিলি প্রাইভেট রুটের ভিসা পেয়েছেন, ওনার স্ত্রী এবং সন্তান বাংলাদেশে আছেন, তিনি কি তার স্ত্রী এবং সন্তানকে এই আর্টিকেল 8 এর 10 ইয়ার রুটের ভিসার পরিপ্রেক্ষিতে বিলেতে আনতে পারবেন? No, the law does not allow you to bring your family in this country. এরকম ভাইয়া আপনার মতো অনেকে ট্রাই করছেন, কিন্তু ওইটা সাকসেসফুল হয় নাই। সো আনফরচুনেটলি ইট উইল নট বি পসিবল। আপনি যখন ইনডেফিনিট লিভ পাইবেন তখনই অ্যাপ্লিকেশন করবেন।
তাজ ভাই, প্রচুর প্রশ্ন আসছে যে ক্যাম্পেইন করেন, আপনারা তাদের সাহায্য করেন, তাদের বক্তব্য তুলে ধরেন, নিঃস্বার্থভাবে করেন, এবং আমি এই বক্তব্যের সাথে একমত। আমাদের দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব করার, ইনশাআল্লাহ আমরা এটা করে যাব। তাজ ভাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরহাদ হোসেন সাহেবের। দেখেন, প্লিজ তাজ ভাই। বাইরে থেকে লোক আসার চাইতে এই দেশে যারা আছে তাদেরকে যদি রেগুলারাইজ করে দেওয়া হয় নাশিদ ভাই, ইট ইজ মাচ বেটার। এবং এটা আপনারা যদি আজকের নিউজটাই দেখেন দর্শক, আমি জাস্ট সকালে ঘুম থেকে উঠেই নিউজটা দেখেই আমার ব্রেইন ডিস্টার্ব হয়েছে। কারণ এই যে এই সময়টার মধ্যেও সরকার কিন্তু অনেক ইনফরমেশন হাইড করতেছে, লুকোচুরি খেলতেছে। The ministers are not honest with the public. আপনি দেখেন শুধু স্লোগান আর ডায়লগ। ওরা বলছিল যে কত নাশিদ ভাই, 100,000 টেস্ট করবে ইন এ ডে। জি, তো ওইটা কি হয়েছে, ওপেন করছে একদিনের মধ্যেই সিস্টেম কোলাপস করছে। প্রথম দিন বোধহয় ওরা একটু সাকসেসফুল হয়েছিল, পরে আবার ফিগার নিচে নেমে আসছে। সো নাশিদ ভাই, শুধু পলিটিক্যাল ডায়লগ আর কথা বললে হবে না নাশিদ ভাই। এখন কথা হচ্ছে কি, আমরা কাজ করতে হবে। এই নাম্বার ডাউন স্ট্রিটে আসিয়া আর সুন্দর চেহারা ছবি নিয়ে কুটটাই পরে আর স্মার্ট হয়ে নাশিদ ভাই ডায়লগ শোনার মতো সময় নাই পাবলিকের নাশিদ ভাই। অ্যাবসলিউটলি। ফরহাদ হোসেনের প্রশ্ন তাজ ভাই, 2010 সালে উনি স্টুডেন্ট হিসেবে ইউকেতে এসেছেন, 14 সালে তার ভিসা কার্টেল হয়ে গিয়েছে, 2019 সালে উনি হিউম্যান রাইটস অ্যাপ্লাই করেছেন, আর্টিকেল 8 এ 2.5 বছরের ভিসা পেয়েছেন। উনি এখন 10 ইয়ার কন্টিনিউয়াস লং রেসিডেন্সে সেট এলআর অ্যাপ্লিকেশন করতে চায়। আপনার মতামত তাজ ভাই? আপনার যদি অ্যাকিউমুলেটেড 10 বছর থাকে আপনি 10 ইয়ার অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ টেস্ট না থাকে আপনি করতে পারবেন না। যদি আপনার ভিসা যদি ইমিডিয়েটলি এক্সপায়ার হইবার পথে থাকে, এক্সপায়ারি থাকে, তাইলে আপনি এক্সপ্লেনেশন দিয়ে অ্যাপ্লিকেশনটা করে দেন। এবং যে কথাটা নাশিদ ভাই আমি আগেও বলতে চাইছিলাম, যারা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়া 10 ইয়ার অ্যাপ্লিকেশন করবে বা অন্যান্য অ্যাপ্লিকেশন করবে, এইসব অ্যাপ্লিকেশন যদি হোম অফিস রিফিউজ করে, আমার মনে হয় যে হোম অফিসের এগেইনস্টে জুডিশিয়াল রিভিউ করা যাবে, বিকজ দে ক্যানট ডু দিস। এবং এটা আমি মাথায় নিয়ে বসে আছি যে এইটার হোম অফিস কি বলে ওয়ান্স দ্য কোভিড-19 সিচুয়েশন ইজ ওভার। কারণ মানুষ যে জিনিস করতে পারবে না, প্রোভাইড করতে পারবে না, এইটার উপর বেসিস করে, ইম্পসিবিলিটির উপর বেসিস করে মানুষ কে কোনো ধরনের রিফিউজাল হোম অফিস করতে পারবে না। এটা ইররাশনাল এবং ইলিগ্যাল ডিসিশন হবে। তাজ ভাই, আপনার সাথে আমি শতভাগ একমত। এটা কিন্তু কমন ল প্রিন্সিপালের বিরুদ্ধে চলে যায়, এটা কমন সেন্সের বিরুদ্ধে চলে যায়। যেখানে টায়ার 2, টায়ার 4 ভিজিট ভিসার লোকদেরকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, সেখানে একজন স্পাউসের যে আছে তাকে কেন দেবে না? এখানে অন্য যারা আছে তাদেরকে কেন দেবে না? এটা কিন্তু অযৌক্তিক। আপনার সাথে আমি শতভাগ একমত। আমি পরবর্তী চলে যাচ্ছি প্রশ্নে। তামিম আহমেদ, সালাম তাজ ভাই, নাশিদ ভাই, I came to UK as a student visa. After 5 months later I complete 10 years. 18 months ago I applied for a human rights application. Still my application is pending on the home office. I didn't get any reply from the home office till now, but my 3C leave is continue from beginning till now. Can I have advice please? তামিম ভাই, আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনার 10 বছর হয়ে যাচ্ছে, আরো কিছু সময় আছে, আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, আপনার কোনো গ্যাপ নেই 3C লিভে। এই অবস্থায় পেন্ডিং থাকলেও পারবেন, রিফিউজাল হওয়ার পর অ্যাপিল করলেও পারবেন, তখন 3C কন্টিনিউ করবে। তবে এখানে মাসুম আহমেদ এবং জুনায়েদ আহমেদ তো আপনার জন্য প্রযোজ্য না। আমি তাজ ভাইয়ের কাছে যাচ্ছি বিস্তারিত ব্যাখ্যার জন্য। তাজ ভাই প্লিজ। নাশিদ ভাই, উনি কি 18 মাস থেকে ওয়েট করতেছে? 18 মাস থেকে ওয়েট করছে তাজ ভাই। পরে ডিসিশন? জি, 18 months ago I applied. 18 মাস ধরে অপেক্ষা করছে তাজ ভাই। উনি কি 10 ইয়ার কমপ্লিট করে ফেলছিল? 10 ইয়ার হতে ওনার আরো 5 মাস বাকি আছে তাজ ভাই। তো উনি কি অ্যাপ্লিকেশন করছেন? উনি হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করেছেন। হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে 18 মাস ধরে। 5 মাস পর ওনার 10 ইয়ার কন্টিনিউয়াস লং রেসিডেন্স ফুলফিল হবে।
তো ওই হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনটা তুমি কোন ভিসা থেকে হিউম্যান রাইটসে গেছেন? স্টুডেন্ট থেকে মোস্ট প্রবাবলি, কারণ উনি স্টুডেন্ট ভিসা এসেছিলেন। নাসিব ভাই, উনি যদি স্টুডেন্ট হিসাবে আসেন আর স্টুডেন্ট ভিসা ইভেন এক্সপায়ারি হইবার আগে উনি যদি এফএলআর এফপি তে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে, ওইটা তো উনার চেইন রান করবে না নাসিব ভাই। তাহলে ওনার 10 ইয়ার্স হওয়ার পর উনি কি করবেন? It is an application outside the immigration rule, isn't it? জি, আউটসাইড ইমিগ্রেশন রুল। এফআর এফপি অ্যাপ্লিকেশন আছে, হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। উনার চেইনে সামথিং সামওয়্যার রং আছে নাসিব ভাই। আমি আরো ডিটেইল জানতে হবে, বাট আমি পেন্ডিং থাকলে ঠিক আছে, আপনার চেইন ব্রেক হয় নাই, কিন্তু এর আগে উনার হয়তো কোনো কিছু আছে যেটা আমার কাছে একটু সাসপিশিয়াস লাগতেছে। সো দ্যাটস ওয়াই আই নিড টু নো ফার্দার এন্ড বেটার ইনফরমেশন অ্যাবাউট হিজ ইমিগ্রেশন। আমি তামিমকে বলবো, আপনি স্যার রিকোয়েস্ট সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট করেন, এটা কোনো পয়সা লাগে না, অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আপনি স্যার রিকোয়েস্ট করে আপনার সব তথ্য নিয়ে আসেন এবং তথ্য আপনি অনলাইনে বিভিন্ন জনের সাথে কনসালটেশন করতে পারেন। আপনি যদি ঠিক থাকে এবং তাজ ভাইয়ের কথা যদি সঠিক হয়, আপনার অন্য কোনো প্রবলেম না থাকলে, 3C লিভ থাকলে আপনি করতে পারবেন, অসুবিধা থাকলে পারবেন না। স্যার রিকোয়েস্টে সেই তথ্যগুলো পাবেন। তাজ ভাই, স্যার রিকোয়েস্টে এখন আমরা ভুল দেখতে পাই, আপনিও পেয়েছেন, আমিও পেয়েছি। কোন ক্লায়েন্টের স্যারে যদি ভুল আসে, তার করণীয় কি? এটা কিভাবে সংশোধন করবে তাজ ভাই, প্লিজ? You need to immediately write to the Home Office and tell them, I have considered it and আপনারা যে রেকর্ড করছেন ওই রেকর্ডটা আমার রং করছেন। ওইটা যদি রেকটিফাই না করে আপনি যদি কোনো 10 ইয়ারের অ্যাপ্লিকেশন করেন, ওইটা রিফিউজ করে দিবে বেসড অন দ্য রেকর্ড দে হোল্ড ফর ইউ। সো ওই জন্য ওইটা আপনি আগে সংশোধন করান ইমিডিয়েটলি। সুপ্রিয় দর্শক, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি একই প্রশ্ন বারবার দিচ্ছেন এবং প্রশ্নের উত্তরের জন্য তাগাদা দিচ্ছেন। আমাদের যোগ্য দক্ষ কন্ট্রোল রুমের যে কর্মকর্তারা আছেন তারা বুঝে শুনে উত্তর দিচ্ছেন। ইউটিউবে যদি প্রশ্ন দেন আমার জন্য অত্যন্ত সুবিধা হয়, আপনারা ইউটিউবটা পর্দায় দেখতে পারবেন। ইউটিউবে ভিডিওগুলো এক জায়গায় থাকে এবং ওটা আমাদের দর্শকদের জন্য দেখতে সুবিধা হয়। আমি সবাইকে বলছি, ইউটিউবে আপনারা দেখেন যে এখানে লাইভ দেখতে পাচ্ছেন, লাইভ নাও লেখা আছে, এর নিচে যে যদি আপনারা প্রশ্নগুলো করেন আমাদের কন্ট্রোল রুমের জন্য দিতে সুবিধা হয়। ফেসবুকের এত প্রশ্ন আসে এবং এক প্রশ্ন বারবার দেওয়ার ফলে ওখানে একটা প্রশ্ন জট তৈরি হয় এবং প্রশ্ন জট তৈরি হয়েছে, আপনারা যারা লাইভে আছেন দেখতে পারবেন। আমরা ফেসবুকটাকে প্রাধান্য না দিয়ে ইউটিউবকে প্রাধান্য দিচ্ছি। এখানে বরংবার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং এক জায়গায় সব জড়ো হয়ে থেকে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য ইউজফুল একটি কন্টেন্ট তৈরি হয়। আমি চলে যাচ্ছি তাজ ভাইয়ের কাছে। আমাদের কোন প্রশ্ন আছে? হিমেল রাজ, আসসালামু আলাইকুম। আমি একজন আনডকুমেন্টেড মাইগ্রেন্ট। আমি এফপি অ্যাপ্লিকেশন 10 ইয়ার রুটে করবো ইনশাআল্লাহ। আমার ব্রিটিশ ওয়াইফ, বেবি আছে। আমার প্রশ্ন হলো, অ্যাপ্লিকেশন ফি ছাড়া পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিলে কি ভবিষ্যতে কোনো সমস্যা হবে, না আমার ব্রিটিশ সিটিজেন কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিলে ভালো হবে? তাজ ভাই, ওনার অ্যাপ্লিকেশন ফিটা ওনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিবে না কোনো ব্রিটিশ আত্মীয় অ্যাকাউন্ট থেকে দিবে? উনি আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ভাইয়া, ওখান থেকে দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। এবং আপনার যেহেতু বাচ্চা আছে, ব্রিটিশ সিটিজেনের সাথে ম্যারিড আছেন, ইট ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন, শুড বি সাকসেসফুল। আর আপনার অ্যাকাউন্ট ডিটেইলস ইউজ করলে কোনো অসুবিধা হবে না। তাজ ভাই, হিডেন প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। ওনার হয়তো বা কোনো কাজ আছে যে কাজের পারমিশন নেই, ওই কাজের টাকা ওনার অ্যাকাউন্টে আসছে, উনি ভয় পাচ্ছে এটা উদ্ঘাটিত হয়ে যাবে কিনা। নাশিদ ভাই, উনি ব্যাংক অ্যাকাউন্ট তো দেওয়ার দরকার নাই, উনি শুধু ফি দিবেন ওনার অ্যাকাউন্ট থেকে দিয়ে দেখ। আই ডোন্ট থিংক ইন FLR FP application on EX1 ground he needs to disclose his bank statement. তাজ ভাই, অত্যন্ত সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। আমি অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, আমরা আর একটি প্রশ্ন নিয়ে আমরা শেষের দিকে চলে যাব। আমি দর্শকদের আবার অনুরোধ করছি আপনারা ইউটিউব পেজটার দিকে লক্ষ্য রাখেন এবং সেখানে প্রশ্ন ছুঁয়ে দেন আমাদেরকে। মাসুম আহমেদ, সালাম ভাই, আমি 2019 জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় আসছি, সেপ্টেম্বরে অ্যাসাইলাম করছি, মেন ইন্টারভিউ এর ওয়েট করছি। কি ভাইয়া করছিলাম জুন, বুঝতেছি না, বিবাহ করেছে জুন 2019-এ, ওয়াইফ ও স্টুডেন্ট। আমার কোশ্চেন হচ্ছে, আমি ওয়াইফকে ডিপেন্ডেন্ট করিনি, আমি কি অ্যাসাইলাম গ্র্যান্ট হলে আনকে ওনাকে বেবিকে ডিপেন্ডেন্ট করতে পারবো? আরো একটা কোশ্চেন, আমাকে তারা ওয়ার্ক রাইট দিছে স্টুডেন্ট হিসাবে, যার এক্সপেক্ট দ্বারা, ঠিক বুঝতে, এক্সপায়ার ডেট 2021 জানুয়ারি 2021।
আমি কি এর উপর কাজ করতে পারবো অ্যাসাইলাম এর পেন্ডিং অবস্থায়, না আবার ওয়ার্ক এর অ্যাপ্লিকেশন করব? তাহলে বাংলা লিখেছে, একটু পড়তে অসুবিধা হয়, ইংরেজিতে বাংলা লিখেছে যে উনি 2019 সালে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে, ওনার স্ত্রী আছে, সন্তান আছে, স্ত্রী সন্তান ওনার ডিপেন্ডেন্ট ছিলেন না, উনি যদি অ্যাসাইলাম পেয়ে যায় উনি কি ওনার স্ত্রী সন্তানকে ওনার আন্ডারে আনতে পারবেন কিনা? আর একটা হচ্ছে জানুয়ারি 2021 পর্যন্ত ওনার রাইট টু ওয়ার্ক আছে অ্যাসাইলাম সিকার হিসেবে, যেহেতু 1 বছর বেশি পেন্ডিং আছে। এই অবস্থায় উনি কি 2021 পর আবার অ্যাপ্লাই করতে হবে এটা এক্সটেনশন করার জন্য? দুটো প্রশ্ন তাজ ভাই। আপনি যেহেতু 1 বছরের উপরে যখন হয়ে যাবে আপনার অরিজিনাল অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থেকে, আপনি কাজের পারমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেন, আগেরটায় রিলাই করতে পারবেন না। ওইটা অ্যাসাইলাম সিকার হিসাবে আপনি শর্টলিস্টেড কাজের পারমিশন আনেন, এবং আপনার বউ বাচ্চা ওইটা আপনি ডিসক্লোজ করার দরকার হোম অফিসে। আমি মনে করি যে আপনি আপনার কেসে যেহেতু করেন নাই, ওইটা এখন এড করার দরকার নাই, বাট you should write to the home office and tell them you want to notify them a material change of circumstances. Just বলেন যে আপনি বিয়ে করছেন, বাচ্চা আছে, ওইটা আপনার হিউম্যান রাইটস এর অ্যাসপেক্টটারে ইনহ্যান্স করবে, এবং লাকিলি যদি আপনার রেফিউজি স্টে পেয়ে যান এন্ড অফ দ্য ডে, ওইটা কোনো সমস্যা হবে না। আপনার ওই বউ বাচ্চাকে যদি ইজিলি এখানে আপনি রেগুলারাইজ করতে পারবেন, যেহেতু আপনি ওদেরকে দেশে পাঠাইয়া আবার ভিসা দিয়ে নিয়ে আসতে পারবেন না, এটা একটু বিট প্রবলেমেটিক হয়ে যাবে। ইট শুড বি গ্রান্টেড ইয়ার। তাজ ভাই, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যারা টোয়েক এর অ্যালিগেশন আছে, এটা কি তারা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে চ্যালেঞ্জ করবে না জুডিশিয়াল রিভিউতে প্রশ্ন করবে? আপনার কাছে অ্যাডভাইস চাচ্ছে। টোয়েক এর অ্যালিগেশন আছে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আছে, জুডিশিয়াল রিভিউ অপশন আছে, কোনটা যাবে? TOEIC ইজ ডিপেন্ডস অন আপনি সোফার এটা নিয়ে কয়বার রিফিউজ করছে, আপনি আগে কোনো আপিল রাইট পাইছেন কিনা, আপিল করার পরে যদি রাইট পান জাজ আপনাকে ডিসমিস করছে কিনা, তো ওইগুলার উপর নির্ভর করে। এবং আপনি যদি একবার অলরেডি কোর্টে যান এবং আপনাকে TOEIC থেকে ইলিমিনেট করা না হয়, তাইলে ওইটারে আপনি ফ্রেশ ভাবে আবার চ্যালেঞ্জ করতে পারবেন না আনটিল এন্ড আনলেস ইউ হ্যাভ এ নিউ এভিডেন্স। যাদের TOEIC এর উপরে রানিং কোনো ভিসা ক্যান্সেল করে দিছিল এবং আপিল রাইট দেওয়া হয় নাই, আপনারা ফলোইং দ্য ডিসিশন কেস ইন দ্য কেস অফ এসান, আপনারা এই কেসগুলারে আবার রিওপেন করতে পারবেন। ধন্যবাদ তাজ ভাই, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। তাজ ভাই, অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লোগান মেকিং ইউজফুল কন্টেন্ট এভরিডে, আমাদের ইউটিউব পেজটা দেখা যাচ্ছে। আমাদের দর্শকদেরকে আপনাদের কনক্লুডিং রিমার্কে ইউজফুল কি তথ্য দিবেন তাজ ভাই, প্লিজ? যাদের ইমিগ্রেশনের কেস হোম অফিসের সাথে আছে, আপনারা প্যানিক করবেন না, হোম অফিসকে একটু সময় দেন। আমি সব সময় হোম অফিসের বিরুদ্ধে বলি, কিন্তু আজকে তাদের পক্ষে বলতেছি, as far as your decision is concerned, এই সময় প্রেসার দেওয়া ঠিক হবে না। তারা কাজ করতেছে, এবং আমি আমার ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা থেকে বলতেছি যে I have spoken to few immigration officers যে হোম অফিসের ভিতরে কি অবস্থা। তো ওইটা আপনারা একটু প্লিজ কনসেশন দিবেন। এবং নাশিদ ভাই দেখাইছেন যে যেহেতু আমাদের 3টা অফিস আছে তাজ সলিসিটার্স এর, আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতেছি ইভেন দো আওয়ার অফিস ইজ ক্লোজ ফ্রম 24th of March, কিন্তু আমরা লিমিটেড স্টাফ নিয়ে আপনাদেরই সেবার জন্য আমরা ইমার্জেন্সি কাজগুলা করতেছি, ডিল করতেছি। আপনারা প্লিজ আউট অফ অফিস নাম্বারে টেক্সট মেসেজ দিবেন। ইট ডাজন্ট মিন দ্যাট আপনি স্যাটারডে, নাশিদ ভাই, ইফ আই শেয়ার উইথ ইউ, আজকে কিন্তু আমি 9টা 40 মিনিটে আমার আউট অফ অফিস নাম্বারে প্রথম কল পাইছি, ফোন কল। বাট ইউ শুড টেক্সট আস, আমরা আমাদের সময় মতো আপনাদের মেসেজটা চেক করব, করে আমরা আপনাদেরকে কন্টাক্ট করব। আমাদের সার্ভিসও লেভেলটা একটু লো হবে এই সিচুয়েশনে, বিকজ উই আর অলসো বিজি। তো প্লিজ আপনারা প্যানিক করবেন না। এবং আমরা আজকে 2 নম্বর রোজা পাড়ি দিলাম, এবং আমরা সবাই যেন এই আল্লাহর নামাজ পড়ি, রোজা রাখি, এবং আমরা we pray to the Allah Almighty that আল্লাহ যেন আমাদেরকে এই কি বলবো নাসিব ভাই, এই COVID-19 সিচুয়েশন থেকে যদি আমাদেরকে মুক্তি দেয়। It has not just affected our family life, but it
it has long time consequence নাশিদ ভাই। এখন আজকে আপনি বলতে পারবেন না আমেরিকা শেষ হয়ে যাক, চায়না শেষ হয়ে যাক, ব্রিটেন ভালো থেকে যাক নাশিদ ভাই, কারণ প্রত্যেকটা দেশ ইকোনমিক্যালি একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সো আমরা world as a whole নাশিদ ভাই, regardless of our religion, political affiliation, আমরা সবাই যেন একসাথে কাজ করি। আমার খুব ভালো লাগে নাশিদ ভাই, আমরা কিন্তু সাউথ আফ্রিকায় দেখছি রায়ট হইতেছে, মানুষ খাবার পাইতেছে না, কিন্তু আমাদের বাংলাদেশে এই সিচুয়েশনটা তো এখনো আসে নাই। আমার খুব ভালো লাগে যে দেখতেছি যে অনেক মানুষের চ্যারিটেবল বেসিসে হেল্প করতেছে পুয়ার পিপলদের। এবং আমার এটাই অনুরোধ নাশিদ ভাই, স্পেশালি বাংলাদেশে এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা, স্পেশালি রাস্তাঘাটে পুলিশ যারা আছে নাশিদ ভাই, সাধারণ মানুষ কি করবে নাশিদ ভাই? মানুষ তো বাইরে হইতে হবে, কাজ করতে হবে, বিকজ সরকার তো আর ওদের ঘরে নিয়ে খাবার দিতেছে না নাশিদ ভাই। এই দেশে যে অবস্থা লাগতেছে নাশিদ ভাই, এইরকম যদি আরো 6 মাস চলে, এই দেশেও রায়ট হবে নাশিদ ভাই। তাজ ভাই, আপনার কাছে একটা অনুরোধ করছি, এটা জোর করে আদায় করার মতো। প্রতি শনিবার দিন রাত 10:30 আপনার সময় চাচ্ছি ইউজফুল কন্টেন্টের জন্য, দর্শকদের ইউজফুল তথ্য দেওয়ার জন্য। আপনার জন্য অনেকে তাকিয়ে আছে, এই তথ্য জানতে চায়, তার মানসিক শান্তি চায়। আপনি কি রমজান মাসে এবং কোভিড চলাকালীন শনিবার দিন রাত্র 10:30টায় অঙ্গীকার করবেন, দর্শকদের সামনে আসবেন প্লিজ তাজ ভাই? নাশিদ ভাই, আপনি আমি তো একসাথে ফুল টাইমই তো আমরা অফিস করতেছি নাশিদ ভাই, আমাকে মাঝে মধ্যে স্কিপ করতে হবে নাশিদ ভাই। আমি আসলে সব সময় সম্ভব হয় না নাশিদ ভাই, এবং দিস ইজ মাই পিক টাইম নাশিদ ভাই। আজকে সারাদিন কিন্তু আমি আমার গার্ডেনিং এ কাজ করতেছিলাম, যে আমার যে হেল্পার আছে আপনি জানেন নাশিদ ভাই, he is not coming to my house for last 2 months নাশিদ ভাই, because he is not allowed to come and work because he is using public transport. আমি নিজেই গার্ডেনিং করতেছি নাশিদ ভাই, ইট ইজ আমার শখ। তারপরে আমি কিন্তু আজকে হাফ ডে কিন্তু ক্লায়েন্টদেরই কাজ করছি নাশিদ ভাই, ঘুম থেকে উঠে ড্রাফটিং করছি, কালকে সারাদিনই কাজ করব অফিসের কাজ। তো আপনাকে রিকোয়েস্ট করতেছি এবং দর্শকদের, আমি চেষ্টা করব, বাট আমি যদি না পারি প্লিজ আমাকে এক্সকিউজ করবেন নাশিদ ভাই, অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করবেন। এবং আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করতেছি যে ইউ লিড এ নরমাল লাইফ। টেনশন সবার আছে, আমি তারসারও আছে, নাশিদ রহমানেরও আছে, আপনাদেরও আছে, সবার বিভিন্ন জাতের টেনশন আছে, কেউ কিন্তু টেনশন থেকে মুক্ত নাই। তো আপনারা লেট দা নেচার টেক হিজ কোর্স, কারণ আমরা এটা হাই হুতাশ করে নাশিদ ভাই কিচ্ছু করতে পারবো না। এবং এই সময় আপনার সলিসিটার যদি হোম অফিসে বারবার চেইস লেটার লেখে প্রেসার দেয় যে আমি ডিসিশন চাই, আমারে এইটা দেও, এই ডিমান্ড গুলা কিন্তু ভালো না, ইট উইল আপসেট পিপলস মাইন্ড। তো পেশেন্টলি আপনারা ওয়েট করেন, তারা ইমার্জেন্সি ম্যাটার গুলা ডিল করতে হবে। আপনারা চিন্তা করে দেখেন যে পুরো ওয়ার্ল্ড ইজ ডিসকানেক্টেড, কোনো ফ্লাইট নাই, এক দেশ আরেক দেশের সাথে যোগাযোগ নাই, এবং আমরা নতুন একটা সরকার পাইছিলাম, আমরা মনে করছিলাম ব্রেক্সিট হয়ে গেছে, একটা সুন্দর একটা সময় আসছে, আমরা অনেকগুলা ভালো ভালো ডিসিশন আসবে, আমাদের নতুন একটা জার্নি শুরু হবে, এবং এই জার্নিতে আমাদের যারা অবৈধ ইমিগ্রান্টস আছে, আমার আশা ছিল যে তারাও বেনিফিটেড হবে, কিন্তু এভরিথিং হ্যাজ মেসড আপ নাশিদ ভাই। তারপরে উই লস্ট আওয়ার প্রাইম মিনিস্টার এজ ওয়েল, উনি নাও হি ডিসঅ্যাপিয়ার, হয়তো উনি কোথায় নাশিদ ভাই, স্টিল রিকভারিং। প্রত্যেকদিন উনার একজন মিনিস্টার আসতেছে, ওরা ব্রিফিং করতেছে যে তারা দে আর নট ট্রুথফুল উইথ দ্য পাবলিক ইন দ্য মেনি কেসেস।
তো কোথা থেকে কি ডাইরেকশন আসতেছে নাশিদ ভাই, এবং আই রিপিট এগেইন, এই যে আজকের নিউজে দেখলাম অনেকগুলা ইস্যু কিন্তু ওরা পাবলিকের কাছ থেকে হাইড করছে। আমরা এনএইচএস এর স্টাফদের স্যালুয়েট করতেছি, আমিও স্যালুয়েট করি যে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করতেছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনারা দেখেন মানুষ ফর হোয়াট এভার রিজন হসপিটালে ভিজিট করতেছে না উইথ ইমার্জেন্সি ম্যাটার্স, অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, নর্মাল ভিজিট ইন দ্য হোম অফিসে সব বন্ধ। এখন কথা হচ্ছে নাশিদ ভাই, মানুষ কেন যাইতেছে না? এবং যারা গেছে অলরেডি হসপিটালে নাশিদ ভাই, ইভেন ওই সিমটম নিয়ে ওরা গেছে, যারা ইনশাল্লাহ রিকভার হয়ে আসছে, দুই একজনের সাথে আমার কথা হইছে, বা ইভেন দোজ পিপুল নিড টু গো টু হসপিটাল, তারা বয়ে যাইতেছে না, বিকজ তারা মনে করতেছে যে হসপিটাল গেলে দে উইল রিটার্ন এজ এ ডেড বডি নাশিদ ভাই ফ্রম দ্য হসপিটাল। ভাই আপনার এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মধ্যরাতে আপনার শিশু সন্তান স্ত্রীকে মাহরুম করে বঞ্চিত করে এখানে এসেছেন। আপনাকে ইনশাআল্লাহ আবারও আনবো এবং আপনার কথা শুনতে চাই। এই ইউজফুল কথাগুলো বলতে হবে, সমাজের প্রতি আপনার আমার দায়িত্ব আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি TV3 বাংলার দর্শকদের অনুরোধ করছি আপনার TV3 বাংলার দিকে লক্ষ্য রাখেন। আমরা ইউজফুল কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো। আমরা ইউটিউবে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক করেন, এবং তাজ ভাইয়ের সাথে যে অনুষ্ঠানটা হলো এটা যদি শেয়ার করে দেন, তাহলে আমার তাজ ভাইয়ের যে বক্তব্য মধ্যরাতে, এরপর তারাবি পড়তে হবে, তারপর আপনাদের সামনে এসেছি, আমাদের উপস্থিতিটার সময়টা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। তাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।